স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমি জান্নাত অর্থী। সারা দেশে আজ শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 4 দিনের এই কর্মসূচি চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় 2 কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে। তবে করোনার কারণে এবার বাস ও রেল স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা বন্ধ থাকবে। ওয়ার্ড পর্যায়ে ইপিআই আউটরিচ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালের ইপিআই কেন্দ্র ও মেডিকেল কলেজে কেন্দ্র করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই চট্টগ্রামে চলে যেতে চাই, সেখান থেকে যোগ দিবেন নয়ন বড়ুয়া। জয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চট্টগ্রামে আসলে কত শিশুকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, এই নিয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ তানজিনা আপনাকে। আমরা যে টিকা কেন্দ্রে এসেছি এখনো পর্যন্ত সেভাবে যে টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন থাকার কথা রয়েছে সেই লাইন কিন্তু আমরা দেখছি না। যে মাঝে মাঝে কয়েকজন শিশু নিয়ে এসছে যেহেতু সকালবেলা, আর যে আনুষ্ঠানিকতাও কিন্তু আসলে সেভাবে শুরু হয়নি। চট্টগ্রামের যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রগুলো একেবারে প্রস্তুত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য, কিন্তু যে ধরনের প্রস্তুতি তাদের নেওয়া আছে, এমনকি স্বাস্থ্যকর্মী যারা আছেন তারাও কিন্তু এসে বসে আছেন। একজন শিশুকে নিয়ে আসা হয়েছে, আরেকজন এসেছে। এই যে দেখা যাচ্ছে একে একে করে কিন্তু শিশুরা কিন্তু এই শিশুদের আনা হচ্ছে, এমনকি ভিটামিন এ প্লাস ক্যাপসুল যেন তাদেরকে খাওয়ানো হয় সেদিকে কিন্তু তাদের সিটি কর্পোরেশন এমনকি স্বাস্থ্য বিভাগ তারাও কিন্তু একেবারে প্রস্তুত নিয়েছে। প্রায় 7 লাখের বেশি যে শিশুকে চট্টগ্রামের বিভিন্ন জেলায় শিশুদের কিন্তু টিকা খাওয়ানোর যে টার্গেট, সেই টার্গেট তারা নেওয়া আছে। আজকে থেকে শুরু হয়েছে, 14 তারিখ পর্যন্ত সেই টিকার আওতায় আনবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের আওতায়। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা অভিভাবক আছেন অভিভাবকের সাথে আমরা কথা বলতে চাচ্ছি যে এই যে সরকারের যে উদ্যোগ একসাথে যে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের আওতায় আনা শিশুদের, এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ দাদা, এটা আমরা খুব ভালোভাবে দেখছি সরকারের উদ্যোগটা, যে আমরা শিশুদেরকে 10টার আগে নিয়ে আসছি এখানে কেন্দ্রে। খুব ভালো। কেমন লাগছে? অবশ্যই না, খুবই ভালো, এটা খুবই ভালো উদ্যোগ। এটা অবশ্যই হওয়া উচিত সব জায়গায়, বিভিন্ন জায়গার মধ্যে। আমাদের সময় কিন্তু এটা হয়েছিল অনেক বহু পূর্ব হয়ে আসতেছে। এটা কিন্তু অবশ্যই হওয়া উচিত। সচেতনতাই হলো যে এটা, এরই নাম সচেতনতা। এই কেন্দ্র থেকে কতজন পাবে আজকে 600-700 পর্যন্ত হইতে পারে। দেখি না কতটুকু, এখন জনগণের উপর নির্ভর করতেছে। আমাদের 4 দিন প্রোগ্রামটা চলবে, সেই হিসাবে অত কীরকম, কারণ যত ভিড় না হয় তার জন্য আমরা প্রোগ্রামটা 4 দিন করতেছি। এর ভিতরে আমাদের এখানে যথেষ্ট জায়গা আছে লাইন করার, ইয়ে করার। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে স্বাস্থ্যকর্মী আছে এবং যে অভিভাবক আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে একেবারে তারা প্রস্তুত নিয়েছেন, আর অভিভাবক যারা আছেন তারা জানিয়েছেন তাদের যে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের আওতায় আনতে পেরে শিশুদের, তারাও কিন্তু অনেকটা খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রংপুরে রেজাউল করিম মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি চট্টগ্রামের খবর বলছিলেন, অনুরূপ রংপুরেও কিন্তু প্রস্তুত স্বাস্থ্য বিভাগ সকাল থেকেই, অর্থাৎ 9টা থেকেই স্বাস্থ্যকর্মী এবং কর্মকর্তারা কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্যই তারা কেন্দ্রে বসে রয়েছেন। তবে এখন পর্যন্ত মানে থেমে থেমে 1-2 জন শিশু আসছে, তাদেরকে কিন্তু এটি খাওয়ানোর কাজ মানে চলছে। এখনও দীর্ঘ লাইন কিন্তু আমরা রংপুরের কোথাও পাইনি। আমি যে কেন্দ্রে রয়েছে এখানেও মানে এই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে একটি বিষয় বলে রাখি, রংপুর জেলাতে 1,08,200 শিশুকে 4 দিনের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনার সন্তানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন, সরকারের প্রচেষ্টাটা আপনারা কিভাবে দেখছেন?
হ্যাঁ, এটা অবশ্যই ভালো প্রচেষ্টা, কারণ হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তো আমাদের বাংলাদেশের শিশুরা রাতকানা রোগ থেকে মুক্তি পাবে, এটাই অবশ্যই ভালো প্রচেষ্টা। আরও এগিয়ে যাবে এটাই আশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে, একটু আমরা কথা বলতে যাই একজন স্বাস্থ্যকর্মীর সাথে, তিনি রয়েছেন এখানে। আমরা একটু আজ এই যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন সকাল থেকে, তো এটি আপনাদের কয়দিন চলবে এবং এই কেন্দ্রে কতগুলো শিশুকে আপনারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন? আমাদের হচ্ছে এখানে লক্ষ্যমাত্রায় কোনো দেওয়া নাই, গঙ্গাচারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো 4 দিন ধরে, আজকের থেকে শুরু করে 3 দিন, আজকে আর হচ্ছে 3 দিন থাকবে। এখানে হচ্ছে এখন পর্যন্ত সকাল 9টা থেকে আমরা বসে আছি, কোনো বাচ্চা আসেনি। এখন ধীরে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বাস্থ্যকর্মী এবং অভিভাবক, তাদের সাথে কথা বলছিলাম। আসলে তাহলে এই প্রচেষ্টাকে আসলে সকলেই সাধুবাদ জানিয়েছেন, সকল অভিভাবক। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে অর্থীর কাছে। মানিক এবং জয়, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে আমাদেরকে আরও তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বুড়োজ এবং রেজাল করিম মানিক। পৌষের আগেই হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যা নামতে শীতের চাদরে ঢাকা পড়ছে জনপদ। দিনের বেলায় হালকা গরম অনুভূত হলেও বিকেল গড়ালেই উত্তরের হিমেল হাওয়ায় শুরু হয় শীত। আবহাওয়ার পরিবর্তনে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে শীতজনিত নানা রোগ। আবহাওয়া অফিস জানিয়েছে এখন দিনে তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। তবে আগামী 2-3 দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে, তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে। টাকা ফেরত পেতে ই ভ্যালির গ্রাহকদের অপেক্ষা করতে হবে অন্তত 6 মাস। অনলাইনে প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। এসব তথ্য জানিয়েছেন ই ভ্যালি পরিচালনায় হাইকোর্ট গঠিত কমিটির চেয়ারম্যান সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকে যে 100 কোটি টাকা পাওয়ার কথা জানা যাচ্ছে তা প্রয়োজনীয়তার ভিত্তিতে দেওয়া শুরু করলে কিছুটা হলেও আস্থা ফিরবে গ্রাহকদের। বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি কিভাবে চলবে, গ্রাহকরা টাকাই বা পাবে কিভাবে, সেই পথ খুঁজতে কাজ করছে হাইকোর্ট গঠিত 5 সদস্যের কমিটি। ই ভ্যালির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি জানান, 3টি গুদাম থেকে বিভিন্ন পণ্য পেয়েছেন তারা। এছাড়া হিসাব রক্ষণ বিভাগে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে পুরাতন 2 কর্মকর্তাকে। এখন এই কাগজপত্রগুলো খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। অনেক কাগজ আছে এদিকে ওদিকে, একটি সার্ভারের যে কোড নাম্বার সেটি আমাদের কাছে নেই। আর দ্বিতীয় হলো এই সার্ভারটি বোধহয় ওই অ্যামাজন কোম্পানি, তারা অনেক টাকা পায় ই ভ্যালির কাছে, তারা সেই টাকা না পেলে তারা এটি খুলবে না। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের এমডি রাসেল বিদেশে কত টাকা পাচার করেছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তাও নেয়ার কথা জানালেন তিনি। জেলখানায় রাসেলের সাথে দেখা করে রাসেল যেটা বলল, তার কাছে সেই আমাদের এখানে কিন্তু 2-3টা রয়েছে, সিন্ধুক রয়েছে, যেগুলো আমরা খুলতে পারছি না ইসের জন্য, কি বলে ওই কোড নাম্বারের জন্য। তাকে র্যাব গ্রেপ্তার করার পরে ওই বাড়ির মালিক, যার নাম সালাউদ্দিন, সেই সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। সাবেক এই বিচারপতি জানান, অডিট শেষ হলেই জানা যাবে গ্রাহকের সংখ্যা আর বকেয়ার পরিমাণ। এরপর শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা যা জেনেছি, প্রচুর পাওনাদার দেশি বিদেশি সব গ্রাহকদের কাছে আমাদের আবেদন থাকবে যে যার কাছে যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট যেন সংরক্ষিত রাখে। ইনফ্যাক্ট হাইকোর্টও কিন্তু বলেছে যে 6 মাস পর্যন্ত কারো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারবে না। অনলাইন ব্যবসায় গ্রাহকের আস্থা ফেরাতে নানা পরামর্শ দিয়েছে টিআইবি। যে 100 কোটি টাকার মতো অর্থ বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সূত্র অনুযায়ী তাদের অ্যাকাউন্টে বা অন্যভাবে পাওয়া যাচ্ছে বলে বা জানা যাচ্ছে, আংশিকভাবে হলে বিতরণ করার চেষ্টা করে উদ্যোগ নেয়, তাহলে সেটি তাদের জন্য সাময়িকভাবে হলে বা স্বল্প পরিমাণে হলেও একটু সুরাহা হতে পারে। শুধু ই ভ্যালি নয়, রেজিস্ট্রেশন ছাড়া ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর হওয়ার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট গঠিত কমিটি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।
দরপতনের বৃত্তে বন্দী দেশের দুই পুঁজি বাজার। একদিন ইতিবাচক হলে পরদিনই নেমে যায় তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি এর জন্য দায়ী। ব্যাংকের এক্সপোজার লিমিট নীতিকেই দায়ী করছেন তারা। সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির মধ্যে একের পর এক বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাগুলো। সবশেষ তারা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকে। সুলতান আহমেদের রিপোর্ট। বর্তমান নিয়মে ব্যাংক তার মূলধনের 25% পুঁজিবাজার ও বন্ডে বিনিয়োগ করতে পারে, তা আবার নির্ধারণ করা হয় বাজার মূল্যের ভিত্তিতে। এখানেই ঘটছে যত বিপত্তি। কম মূল্যে শেয়ার কিনলেও দাম বেড়ে গেলে ব্যাংকের এক্সপোজার লিমিট অতিক্রম করছে। জরিমানার ভয়ে ব্যাংকগুলো তড়িঘড়ি করে শেয়ার বিক্রি করে দিচ্ছে, যার প্রভাবে নেতিবাচক হচ্ছে দেশের শেয়ার বাজার। নতুন করে এসেছে বন্ড ইস্যু। বন্ডে বিনিয়োগকে ব্যাংক এক্সপোজারের বাইরে রাখার কথা বিএসইসি বলে আসলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল এবং যে তার রিটেইনড আর্নিংস তার 25%-এর বেশি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে না। আপনি সেটার মধ্যে শেয়ারও আসবে, বন্ডও আসবে, ডেরিভেটিভ আসবে, ডিবেঞ্চার আসবে, অল ইনক্লুসিভ, এবং আপনার কস্ট প্রাইস ধরা হবে না, মার্কেট প্রাইস ধরা হবে। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে বৈঠক হয়, তবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বেও। সেখানেও আসেনি কাঙ্ক্ষিত ফল। দুইটা নিয়ন্ত্রক সংস্থায় তাদের নিজস্ব জায়গায় কিন্তু ঠিক আছে, কারণ বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং আইন এবং আর্থিক প্রতিষ্ঠান আইনের দ্বারাই কিন্তু তাদের সিদ্ধান্তটা নিয়েছে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু তাদের যে আইন আছে সে অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। মানে দুইটা পক্ষরই কিন্তু আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আন্তরিকতার কোনো সমস্যা নেই। সমস্যা আছে যে আইনের যে জায়গাগুলোতে কিছু ব্যাখ্যা যেভাবে আছে দুই জায়গায়, সেটাকে একটা সমন্বিত অবস্থায় আসতে হবে। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দুই সংস্থাকে নিয়ে শিগগিরই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমন খবরে বৃহস্পতিবার কিছুটা উত্থান দেখা গেছে দুই বাজারেই। এটা ভুললে চলবে না যে ব্যাংকের উপরে আমাদের ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা যদি আমরা কমে নিয়ে আসতে পারি ইন দ্য লং রান, তাহলে আমার মনে হয় আমাদের মার্কেট ডেফিনেটলি স্টেবল মার্কেট হবে এবং আমরা একটা সুষম মার্কেট দেখতে পাবো। কারণ দুটো রেগুলেটরি বডি এক হতে পারছে না, যেখানে খোদ প্রধানমন্ত্রী কিন্তু তার দিক থেকে অনেক আগেই আপনার নির্দেশনা দিয়ে রাখছে যে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য সব অর্গানগুলো একসাথে কাজ করবে। তো এটা আপনার আমাদেরকে বোধহয় ভেবে দেখার বিষয় আছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্তা ব্যক্তিরা ক্যামেরায় কিছু না বললেও তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সালটা 1979। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত দুটি গুদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে যাত্রা শুরু দাতব্য প্রতিষ্ঠান সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপির। পক্ষাঘাতে বা দুর্ঘটনায় আশা হারানো হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে পুনর্বাসিত করে নতুন জীবনের স্বপ্ন দেখানো প্রতিষ্ঠানটি পা দিয়েছে 42 বছরে। দেশজুড়ে এখন তাদের 12টি শাখা, যেখানে নামমাত্র খরচে মিলছে সেবা। সিআরপির বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন রিশাদ হাসান, ছবি তুলেছেন রতন দাস। এই ছোট্ট শিশুটিকে সাভারের সিআরপিতে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল তার মাতাপিতা। গেল 2 বছরেও খোঁজ মেলেনি শিশুটির অভিভাবকের, যার পূর্ণ দায়িত্ব নিয়েছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপি। সিআরপিতে এমন রোগীর সংখ্যা কম নয়, তাদের কেউ বৃদ্ধ, কেউ নিষ্পাপ শিশু। এই গল্পটা অবশ্য শুরু হয় আরো 5 দশক আগে সিস্টার ভ্যালেরি টেলরের হাত ধরে। গুদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে আজ থেকে 42 বছর আগের এই দিনে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিআরপি। ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে তুললেন রোগীদের। তার কাছ থেকে এই সহযোগীরা শিখলেন মনুষ্যত্ব, মমত্ববোধ। When you see that they've come to terms with it and they can smile, and not just smile but shout and laugh and join the wheelchair basketball games, you realise that that's the sort of great reward for any nurse, doctor, therapist. বন্ধুর পথ পাড়ি দেওয়া সিআরপি চলে অনুদানের অর্থে, তবে মানুষের সেবার যতটা প্রয়োজন ততটা অনুদান না আসাকে প্রতিবন্ধকতা মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সিআরপির যে ব্রাঞ্চগুলো আমরা চিন্তা করছি, সেক্ষেত্রে আমাদের আর একটু ফান্ডিং সহযোগিতা প্রয়োজন, কারণ ওই বিল্ডিংগুলো স্থাপন করা এবং সেবাটাকে এক্সটেন্ড করতে হলে সিআরপির এই লিমিটেড অ্যাবিলিটির মধ্যে সম্ভব না। দূর দূরান্ত থেকে যারা সেবা নিতে আসেন তাদের সিংহভাগই ফিরে যান সুস্থ হয়ে, তবে মনে রাখেন ভ্যালেরি টেইলরের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সিআরপিকে।
বাংলাদেশের 4 দশকেরও বেশি সময় ধরে গতিময় জীবন যখন থমকে দাঁড়াচ্ছে, তখনই সেই থমকে দাঁড়ানো জীবনে গতি ফেরাচ্ছে সিআরপি। যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং সেই সঙ্গে জনবল। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় 3 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিন রাস্তা ফাঁকা থাকায় রাতে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে বনানী রোড দিয়ে যাচ্ছিল। রাত 12:30টায় বনানীর কাকুলি মোড় পার হয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার ঘটনায় সিএনজি চালক সহ 2 যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 11 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের এই সময়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পরাজয়। বেসামাল হয়ে পড়েন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘকে হাতিয়ার হিসেবে ব্যবহারে তৎপর হয়ে ওঠে সামরিক জান্তা। এদিকে বিভিন্ন স্থানে মুক্তাঞ্চল প্রতিষ্ঠার পর ঢাকা জয়ের লক্ষ্য নিয়ে এগুতে থাকেন মুক্তিযোদ্ধারা। আরো জানাচ্ছেন মাসুদ রানা। মুক্তিযুদ্ধের এই সময়ে চারিদিক থেকে মুক্তিবাহিনীর তখন বিজয়ের খবর। 11 ডিসেম্বর মিত্রবাহিনী হিলি সীমান্তে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়। বগুড়া রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকায় পাক হানাদার ও তার দোসরদের ঘাঁটিতে তীব্র আক্রমণ চালায় যৌথ বাহিনী। প্রচণ্ড হামলার মুখে অবশেষে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেন। 1971 সালের 11 ডিসেম্বর কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ সহ পাক হানাদার মুক্ত হয় বেশ কয়েকটি এলাকা। গাইবান্ধা, চণ্ডীপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া, ফুলছড়িহাট ও বাহাদুরবাদ ঘাট সহ মুক্ত হয় অবরুদ্ধ বাংলাদেশের 12টি গুরুত্বপূর্ণ এলাকা। এদিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা দরকার হলে আরো রক্ত দিব। এদিকে বিদেশি নাগরিকরা যাতে ঢাকা ত্যাগ করতে পারে সে উদ্দেশ্যে জাতিসংঘের বিশেষ অনুরোধে যৌথ বাহিনী 11 ডিসেম্বর সকালে ঢাকায় সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখে। এদিকে ইয়াহিয়া খান মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সাহায্য কামনা করেন, কিন্তু নিক্সন থাকেন নীরবে। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘে তৎপর হয়ে ওঠে পাকিস্তান। মাসুদ রানা, নিউজ 24। আবারও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের খবর। এবারে শিশু হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, টিকা ক্যাম্পেইন শিশু হাসপাতালে কিরকম দেখতে পাচ্ছেন? সেখানে কত শিশুকে আসলে টিকা দেওয়া হয়েছে? জি, আসলে আজকে ভিটামিন এ প্লাস যে ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে। আপনি জানেন যে যেটি হলো যে রাজধানী সহ সারা দেশে প্রায় 2 কোটি শিশুকে কিন্তু এই ভিটামিন এ প্লাস ক্যাপসুলটি খাওয়ানো হবে। এই ক্ষেত্রে কিন্তু আজ সকাল 8টা থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু কার্যক্রম চলবে সারা দেশে। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব তথ্য জানানো হয়েছে সেই তথ্যের ভিত্তিতে যেটি বলা যায় যে মোটামুটি প্রায় এখানে যে 2 কোটি শিশুদের খাওয়ানো হচ্ছে, এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে নীল রঙের যে ভিটামিন এ প্লাস যে ক্যাপসুল সেটি খাওয়ানো হচ্ছে এবং একই সাথে যা এর উপর অর্থাৎ 5 বছর বয়স পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদেরকে লাল রঙের যে ভিটামিন এ প্লাস যেই ক্যাপসুলটি রয়েছে সেটি কিন্তু খাওয়ানো হচ্ছে। এবং রাজধানীর যে শিশু হাসপাতালে সেই হাসপাতালে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু এই এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুর নাগাদ তিনি কিন্তু এই শিশু হাসপাতালে এসে কিন্তু এই কার্যক্রম শুরু করার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে কিন্তু এই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে যেটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে কিন্তু সকাল থেকে কিন্তু যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কাছ থেকে আসলে আমরা একটু জানি যে কীরকম সাড়া পাচ্ছেন বা আসলে সকাল থেকে তো আপনারা খাওয়াচ্ছেন, তো শিশুদের উপস্থিতি কীরকম রয়েছে?
শিশুদের উপস্থিতি মোটামুটি আমাদের ভালোই আছে, কারণ আজকে তো সারাক্ষণই হবে, আমাদের মন্ত্রী সাহেব আসবেন 2টার সময়, তো এর আগে আমরা কিছু খাওয়াচ্ছি আর পরে আমরা 4টা পর্যন্ত খাওয়াবো। ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে সারা দেশে প্রায় 20 লাখ কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে। তবে এবার করোনা ভাইরাসের কারণে অন্যান্যবার আমরা যে বাস বা রেল স্টেশনগুলোতে যে ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছিল সেগুলো কিন্তু এবার কিন্তু বন্ধ থাকার কথা রয়েছে, এমনটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানানো হচ্ছে। এছাড়া এই কার্যক্রম কিন্তু ওয়ার্ড পর্যায়ে ইপিআই আউট রিচ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালের ইপিআই কেন্দ্র, মেডিকেল কলেজ কেন্দ্রগুলোতে কিন্তু এই কার্যক্রম কিন্তু একসাথে কিন্তু চলছে। এছাড়া শহরাঞ্চলের আরবান ডিসপেন্সারি এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানও কিন্তু এই কার্যক্রমে তারা পরিচালনা কিন্তু করছে। এবং আমরা দেখছি যে শিশু হাসপাতালে কিন্তু মোটামুটি কিন্তু এই কার্যক্রম কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু আসছেন এবং এই কার্যক্রম চলছে। এবং যেটি বলছিলাম যে আজ দুপুর নাগাদ কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এই কার্যক্রম যদি শুরু হয়ে গিয়েছে, কিন্তু দুপুর থেকে কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু উদ্বোধন করবেন এই শিশু হাসপাতাল থেকে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কুষ্টিয়া ঘুরে আসতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। কুষ্টিয়াতে আসলে এই ক্যাম্পেইন কেমন দেখতে পাচ্ছেন, সেখানে শিশুদের উপস্থিতি কতটা? ধন্যবাদ অর্থী। কুষ্টিয়াতে আসলে বাচ্চাদের উপস্থিতি আমি তেমন দেখিনি, যে কয়েকটি কেন্দ্র আমি দেখেছি। তবে টিকা নিতে মানুষজন আসছেন। কুষ্টিয়া সিভিল সার্জন ডক্টর আনোয়ারুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। কুষ্টিয়ায় ঠিক এরকম স্কুল এবং ইপিআই কেন্দ্র সহ ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার উদ্যোগে মোট 1566টি কেন্দ্র করা হয়েছে এবং এর মাধ্যমে 6 মাস থেকে 5 বছর বয়সী 2.5 লাখের উপর শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবং আপনারা দেখছেন যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে আসলে কর্মীরা উপস্থিত আছেন এবং বাচ্চারা আসছেন। সেই বাচ্চারা ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়ে চলে যাচ্ছে। আমরা ঠিক সেই রকম ভিড় এখন পর্যন্ত দেখিনি, তবে টিকাদান কর্মীরা বলেছেন যে শুরু দেখে কিছুটা ভিড় ছিল এবং যখন বাচ্চারা আসছে টিকা নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি আসলে আছে। এই টিকাদান ক্যাম্পেইন চলবে আগামী 14 তারিখ পর্যন্ত, 4 দিন চলবে। আজকে 11 তারিখ শুরু হয়েছে এবং এই ক্যাম্পেইন অনুযায়ী বাচ্চারা আসলে তারা টিকা দিতে পারবেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে টিকাদানের খবর। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থী। ধন্যবাদ জাহিদ। আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। চট্টগ্রামে জমে উঠেছে 33তম বিজয় মেলা। বিকেল হলেই সব বয়সী মানুষের পদভারে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। করোনার কারণে গত 2 বছর মেলা বন্ধ থাকায় এবার উৎসাহের কমতি নেই। মেলায় শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। বিক্রেতারা বলছেন এখনো বেশিরভাগ মানুষই মেলা ঘুরে দেখছেন। পুরো দমে বেচাকেনা শুরু হবে সপ্তাহখানেক পর। আদুল ইসলাম বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রামে চলছে 33তম বিজয় মেলা। করোনা মহামারীর কারণে গত 2 বছর আয়োজন হয়নি ঐতিহ্যবাহী এই মেলার। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মাসব্যাপী এই পণ্য মেলার। রং বেরঙের সাজ পোশাক, ঘরে ব্যবহার্য তৈজসপত্র, খাদ্যদ্রব্য সহ বাহারি সব আয়োজন আছে এখানে। তাই সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বাচ্চার জন্য কিনবো, পরিবারের সবার জন্য কিনবো, ঘুরবো, খাবো। পরিবেশটা দেখে খুব ভালোই লাগছে আমার। বাচ্চার জন্য খেলনা কিনলাম, ওয়াইফের জন্য আপনার কসমেটিক্স কিনলাম। বিক্রেতারা বলছেন বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি। মেলায় ভিড় থাকলেও অধিকাংশই এখন বিভিন্ন পণ্য দেখছেন, দাম যাচাই করছেন। বেচা বিক্রি জমবে সপ্তাহখানেক পর। দর্শক দেখতেছি, অনেক ভালো এনজয় করতেছে, অনেক আনন্দ হইতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, সামনে হয়তো আরো ভালো হবে এই আশা আমরা আছি আর কি। মেলার প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকলেও অধিকাংশ মানুষই পরছেন না মাস্ক। এই ব্যাপারে কড়াকড়ি ও নজরদারির ব্যবস্থার দাবি মেলায় আগত সচেতন দর্শনার্থীদের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। কোভিড ভ্যাকসিনের 2টি ডোজ ওমিক্রন থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
ওমিক্রন এবং ডেল্টা ধরনের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ভ্যাকসিনের 2 ডোজ নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকর। তবে তৃতীয় বুস্টার ডোজ প্রায় 75% লোকের কোভিডের লক্ষণ থেকে রক্ষা করেছে। এদিকে বিশ্বের 58 দেশে ছড়িয়েছে ওমিক্রন। যুক্তরাজ্যে ওমিক্রনের আরও 448 জন আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদিকে ভারতে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। কর্ণাটকের পর মহারাষ্ট্রে নতুন ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাঁচ দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 2018 সালে ভুটানে হওয়া অনূর্ধ্ব 18 নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। একই প্রতিযোগিতা এবার অনূর্ধ্ব 19 নামে করা হচ্ছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন এবং হোম গ্রাউন্ডে খেলা বলে বাংলাদেশকে ফেভারিট মনে করছেন দলের কোচ ছোটন। এই প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যয় মারিয়া মান্ডা মনিকা চাকমার। এদিকে দিনের প্রথম ম্যাচে বিকেল 3টায় ভুটানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আমরা প্রত্যেকটা ম্যাচেই জেতার আশায় নামবো। ম্যাচটা আমাদের প্রথম ম্যাচ, আমরা জেতার চেষ্টা করবো এবং ভালো খেলার চেষ্টা করবো। আমরা একসাথে আসি, খেলছি, ওদের সাথে অভিজ্ঞতা হয়েছে অনেকটাই। তারপরে ওরা যেহেতু আমরা সিনিয়র টিমে যেহেতু আমরা তেমন পারফর্ম করতে পারি নাই, আমরা আশাবাদী যে আগামী ম্যাচে আমরা ভালো কিছু করবো। আলোকচিত্র প্রদর্শনীর খবর জানিয়ে শেষ করব এখনকার আয়োজন। একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাঙালির এই ঐতিহাসিক উৎসবের ক্ষণ উপলক্ষে ফরাসি ফটো সাংবাদিক অ্যান্ডি হেনিং এর ক্যামেরায় 1971-72 সালে তোলা দুর্লভ ও অপ্রকাশিত কিছু ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা এই প্রদর্শনীর আয়োজন করেছে উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং সামদানি আর্ট ফাউন্ডেশন। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালে প্রথমবার বাংলাদেশে আসেন ফরাসি ফটো সাংবাদিক অ্যান্ডি হেনিং। পাকিস্তান কর্তৃপক্ষের বাধা ডিঙিয়ে তরুণ বয়সে অ্যান ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ক্যামেরায় ধারণ করেছেন যুদ্ধদিনের প্রকৃত চিত্র। 1972 সালে স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আসেন অ্যান্ডি হেনিং। সে সময় আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তোলেন তিনি। অ্যানার সংগ্রহশালায় রয়েছে মুক্তিযুদ্ধকালে তোলা শরণার্থীদের ছবিও, যেসব ছবি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তরের সাক্ষী। রয়েছে ভিয়েতনাম যুদ্ধের আলোকচিত্র। এসব ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। শুক্রবার বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। 1971 সালে এপ্রিল মাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ছবিগুলো তোলার জন্য সে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কুষ্টিয়া দিয়ে, এবং সেই ছবিগুলো দীর্ঘদিন 50 বছর তার কাছে পড়েছিল। এই ছবিগুলো আমরা পেয়েছি, আমরা কালেক্ট করেছি সামদানি আর্ট ফাউন্ডেশন থেকে, এবং এরকম একটা এক্সিবিশন করতে পারছি শতবর্ষ 50 ইয়ার্সের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী, উন্মুক্ত থাকবে সকলের জন্য। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার আয়োজন। আরো খবর জানতে ভিজিট করুন www.news24video.tv। ধন্যবাদ।